বাংলাদেশে আমি এর আগেও বলেছি আপনাদের যে পাকিস্তানপন্থী, জামাত ইসলাম, বিএনপিপন্থী, রাজাকার কোনো দল নেই। দল এখন বাংলাদেশে ২টা। একটা বাংলাদেশী, আরেকটা হচ্ছে ভারতীয় রাজাকার। এই ২ দলের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে আপনি কোন পক্ষে থাকবেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এর বাইরে আর কোনো দল নাই বাংলাদেশে। বাংলাদেশের একজন মানুষ স্বপ্নেও বিশ্বাস করে না যে এই মুহূর্তে পাকিস্তান এসে বাংলাদেশ আবার দখল করবে, কিংবা পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফের কোনো ধরনের কোয়ালিশন হবে। এটা পাগলও বিশ্বাস করবে না বাংলাদেশের। অতএব যুদ্ধ এখন একটাই, সেটা হচ্ছে ভারতের রাজাকার আর বাংলাদেশের নাগরিক। এই ২ পক্ষের মধ্যে আপনাকে যে কোনো এক পক্ষে থাকতে হবে। কেন লাইভে আসবো প্রতিদিন? কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা, তাদের দল আগাগোড়াই ভারী, কিন্তু তাদের নিয়ন্ত্রিত সরকারের পাঁচাটা যে মিডিয়া আছে, সেই মিডিয়া তাদের পক্ষে কাজ করছে। অতএব আমাদের মতো যেসব মানুষ এখন হাতে গোনা কয়েকজন বাংলাদেশের পক্ষে কথা বলে, আপনাদের মনে সাহস যোগায়, তাদের মধ্যে আমি একজন। যে কারণে কথা বলবো, আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুব প্রাসঙ্গিক কারণেই সাল্লার সেই ঘটনা আসবে। সাল্লাতে কি হয়েছে সেটা আপনারা এরই মধ্যে জানেন। সেখানে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যে ঘটনা এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে। নাসিরনগরে হয়েছে, রংপুরে হয়েছে, তারপরে হচ্ছে ভোলাতে হয়েছে। সব ঘটনার রকম কিন্তু একই রকম। ভারতে যখন মুসলমানদের বাড়িতে হামলা হয়, মুসলমানদেরকে যখন মারধর করা হয়, সেখানে কিন্তু মানুষ মারা যায়। আজ পর্যন্ত হিন্দুদের কোনো বাড়িতে কোনো হামলা হয়েছে এবং সেখানে মানুষ মারা গেছে, বা হিন্দুদের কেউ খুব মারাত্মক আহত হয়েছে, একটাও দেখেন নাই। এবং হামলা যখন হচ্ছে তখনকার কোনো ভিডিও দেখবেন না। কয়েক ঘন্টা ব্যাপী নাকি সেখানে হামলা হয়, কোনো ভিডিও আপনি সেখানে দেখবেন না। পরে জানবেন তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে। হামলা করেছে কারা? মসজিদে আপনার এই ঘোষণা দেওয়া হয়েছে, আর হুজুররা এসে ওনাদের বাড়িতে হামলা করেছে। এটা এখন কমন একটা নাটক। সেই নাটকেরই একটা অংশ বিশেষ হচ্ছে এই গত 2 দিন আগের ঘটনা। সেই ঘটনার পরপর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিশেষ কিছু গণমাধ্যম, বিশেষ কয়েকটা, বিশেষ করে তার মধ্যে ৭১ টিভি তো অবশ্যই থাকবে। এরা আগে থেকেই সেখানে কি নিউজ করবে, কে গেস্ট থাকবে, এরপরে টকশো কী হবে, সেই টকশোতে কে কে থাকবে, র্যাবের মহাপরিচালক সেখানে গিয়ে হাজির। দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সগুলো মেলানো হয়েছে। অতএব এটা যে একটা সাজানো নাটক, সেটা বুঝতে কোনো মানুষের বাকি নেই। সেখানে শহীদুল ইসলাম বা সাম ইসলাম স্বাধীন নামে একজন সেই মেম্বারের কথা শোনা যাচ্ছে, যিনি এলাকার যুবলীগের সভাপতি বা আওয়ামী লীগের একজন নেতা। সেই ব্যক্তি এটার পুরো নেতৃত্ব দিয়েছে এবং সেখানে হামলা করেছে। হামলা করার পরে দোষ দেওয়া হচ্ছে কার? মামুনুল হকের। মামুনুল হক বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য শুনে তারা অনুপ্রাণিত হয়েছে, এই জন্য মামুনুল হককে এখন গ্রেপ্তার করতে হবে। তো সেইটা যদি হয়, শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ তো খুবই জ্বালাময়ী ভাষণ। সেই ভাষণ শুনেই আমাদের এখনকার প্রজন্ম সব লুঙি টুঙি খুলে তারপরে চেতনা দাঁড়িয়ে যায়। তো সেটা যদি হয়, তাহলে সেই সময় আপনার এই যখন ছাত্রলীগ ধর্ষণ করে, ছাত্রলীগ যখন চুরি করে, টেন্ডারবাজি করে, ছিনতাই করে, ছাগল চুরি করে, সেখানে শেখ মুজিবরে তো মানে মরণোত্তর বিচার করার কোনো আবেদনও হয় না। কেন হয় না? মামুনুল হক দোষ করেছে, মামুনুল হক বক্তব্য দিয়েছে, তাই আজ পর্যন্ত মামুনুল হক হোক আর কোনো ইসলামিক কোনো নেতা হোক, কেউ কোনো দিন কখনো কোনো হিন্দুদের বাড়িতে কেউ হামলা করবে বা হিন্দুদের সাথে কোনো সাম্প্রদায়িক বক্তব্য, উস্কানিমূলক কোনো বক্তব্য দেয়া, জামাত ইসলামকে বলা হয় সবচাইতে বাংলাদেশের সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল। জামাত ইসলামের নানান দোষ, যাই করে সবাইকে জামাত ইসলাম বলে তারপরে ট্যাগ দেওয়া হয়। সেই দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসিতে দেওয়ার জন্য যখন সুখরঞ্জন বালিকে দিয়ে চেষ্টা করানো হয়েছে, সেই সুখরঞ্জন বালি সেখানে মিথ্যা সাক্ষী দেয় নাই। কারণ কি? এই জামাত ইসলামের এই নেতাই
সেখানে হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছে। অতএব বাংলাদেশের মুসলমানরা কখনোই হিন্দুদের সাথে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোদিনও করে নাই। আর মসজিদের ইমাম সাহেব কিংবা কোনো ইসলামিক নেতা আপনি আপনার এলাকায় দেখেন, সেই সাল্লাতে যাওয়ার দরকার নাই, নাসিরনগরে যাওয়ার দরকার নাই। আপনি আপনার এলাকায় দেখেন, সেই এলাকায় একজন কোনো মুসলমান, সে হুজুর হওয়ার দরকার নেই, মানে মৌলবি হওয়ার দরকার নেই, একজন মুসলমান কখনো কোনো হিন্দুর সাথে সাম্প্রদায়িক ধর্মীয় কারণে তাকে কখনো মারধর করা কিংবা তাদেরকে কোনো ধরনের এই দেশ থেকে বের করে দেয়া, তাদের বাড়িতে হামলা করা, এই ধরনের চিন্তাও কখনো করে কিনা এটা একটু আপনি ভেবে দেখুন। কখনোই করে না। এই যা কিছু হচ্ছে এগুলো সবই সাজানো নাটক, এবং নাটক সাজিয়ে মোদির বাংলাদেশে আসার যে প্রক্রিয়া সেটাকে তারা ওই দিকে মানুষের নজর ঘুরিয়ে দিয়ে তারপর মোদির এইটাকে এখান থেকে মানুষকে আপনার দৃষ্টি সরাতে চায়। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানুষ, তারা তাদের জীবন দিয়ে আন্দোলন করছে। আপনি যিনি নিজেকে মুসলমান দাবি করেন কিংবা শুধুমাত্র বাংলাদেশি অন্তত দাবি করেন, এটা আপনার ইমানি দায়িত্ব, দেশ রক্ষার দায়িত্ব। কারণ এই মোদি এমন একজন মানুষ, ভারত থেকে অন্য কেউ আসুক, রাহুল গান্ধী আসুক, সোনিয়া গান্ধী আসুক কিংবা অন্য কেউ আসুক, কিন্তু মোদি, নরসিমা রায়, তারপরে হচ্ছে এরকম কয়েকজন নেতা আছে, বিশেষ করে মোদি, সে সব ধরনের আগের উদাহরণকে ছাপিয়ে গেছে। মোদিকে বাংলাদেশে আসতে দেওয়ার যদি এর কোনো প্রতিবাদ আপনি যদি আপনার জায়গায় থেকে না করেন, আপনাকে মৃত্যুর পরে এর জন্য জবাব দিতে হবে। আপনার ব্যক্তিগত সমস্যা হবে। মনে করেন আপনি একটা সরকারি চাকরি করেন বা কোথাও একটা চাকরি করেন, আপনার চাকরিটা থাকবে না। আপনাকে এই চাকরি, আপনাকে খাওয়ানো, আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনি নিজে আপনার কিচ্ছু করার নাই, শুধুমাত্র বাতাস খেয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। একটু বাতাস, এই বাতাসটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনি পৃথিবীতে বাঁচবেন না। অতএব এই বাতাসের জন্যই কিন্তু বেঁচে আছি আমরা। সেই বাতাসটা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। আপনি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন সেটা আল্লাহ জানে, আপনি জানেন না। আপনি মোদির বিরুদ্ধে কথা বলে যদি মারাও যান, এটার জন্য পুরস্কার আছে, যদি বিশ্বাস করেন। আপনি যদি মনে করেন যে আপনি একজন মুসলমান, আপনার ঈমান আছে, তাহলে এটা বিশ্বাস করেন যে আপনার মৃত্যুর জন্য আপনার কোনো আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি এইসব কেউ করতে পারবে না। কিন্তু এখানে যদি মারা যান, ধরুন বিএনপির এই গত কয়েক বছরে কতজন নেতা মারা গেছে। 2 দিন আগে মওদুদ আহমেদ সাহেব মারা গেল, বেঁচে থাকতে পারে নাই তো। তো যদি আজকে মারা তো যাচ্ছেই, কেন্দ্রীয় নেতারা পর্যন্ত মরছে না, এরকম তো না যে ছাত্রদলের এলাকার নেতারা, তারা হচ্ছে গিয়ে আপনার কর্মীরা জেলে যাচ্ছে, মার খাচ্ছে, কেন্দ্রীয় নেতাদের কিছু হচ্ছে না, এরকম না তো। কুকুরের মতো জীবনযাপন করছেন, তার চাইতে কেন সিংহর মতো বাঁচেন। একদিন বাঁচেন কিন্তু সিংহের মতো বাঁচেন। আমি আমেরিকাতে থাকি, আমাকে ধরুন আমি সরাসরি রয়ের বিরুদ্ধে কথা বলি, সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলি, রয়ের ক্ষমতা আছে আমাকে মেরে ফেলার। মেরে ফেলবেন? মেরে ফেলবেন, মেরে ফেলেন, কোনো সমস্যা নেই। আমি বাসা থেকে প্রতিদিন 12টার সময় বের হই, রাত 11টার সময় আমি বাসায় আসি, শিডিউল বলে দিলাম, যান মেরে ফেলেন। যদি এইটার জন্য যদি মারা যায়, কোনো সমস্যা নাই, একটু কষ্ট লাগবে না। যেসব মানুষগুলো আজকে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বাইতুল মোকাররমের সামনে গিয়ে তারপর আন্দোলন করছে, মোদির বিরুদ্ধে কথা বলছে, সেই সব মানুষগুলোর জন্য পুরস্কার অবশ্যই আছে। সব কিছুর পুরস্কার এই দুনিয়ায় পেতে হবে এরকম কোনো কথা নেই। অতএব যদি মনে করেন দেশের প্রতি কোনো ভালোবাসা আছে, যদি মনে করেন আপনার ধর্মের প্রতি কোনো ভালোবাসা আছে, ভারতে যেসব মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তাদের প্রতি কোনো ভালোবাসা আছে, কিংবা একজন মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসা আছে, তাহলেও আপনাকে এই নরপিশাচ, এই খুনি, সাম্প্রদায়িক এই ব্যক্তিকে মোকাবেলা করার জন্য আপনাকে যেখানে যেইভাবে আছেন, যতটুকু আপনাকে দিয়ে সম্ভব ততটুকু বিক্ষোভ আপনাকে করতে হবে, ততটুকু আপনার জায়গা দাঁড়িয়ে প্রতিবাদ আপনাকে করতে হবে। আর যদি না করেন, তাহলে এটার জন্য আপনি আওয়ামী লীগ করেন না, কিসের জন্য চুপ আছেন? আজকে সকালে গোলাম রাব্বানির একটা বক্তব্য শুনলাম, একটা টেলিভিশনে, একটা অনলাইন একটা ফেসবুক পেজে। সেখানে সে তার বেশ কিছু ভালো কথা বলেছে যে ভারত আমাদের উপরে কি করছে, ভারতের বাংলাদেশে যদি নাকি এইভাবে থাকতে পারে, বাংলাদেশে ডিজিএফআই কিংবা এনএসআই কি ভারতে তাদেরকে সেভাবে থাকার সুযোগ দেওয়া হচ্ছে? হচ্ছে না তো, হচ্ছে না।
তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এভাবে থাকবে কেন? ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে যাবে কেন? এগুলোর জবাব দিতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। শেখ হাসিনা চোর, এটা আমি আজকে বলছি, আগে বলেছি, সামনেও বলবো। শেখ রেহানা চুরি করে, আজকে বলছি, আগামীতে বলবো, আগেও বলেছি। কিন্তু এইটা আমি বলতে পারবো না যে তারেক রহমান একবারে ধোয়া তুলসী পাতা, বা জামাত ইসলামের কোনো নেতা একদম ধোয়া তুলসী পাতা, জীবনে আকাম করে নাই, এরকম না। আমি নিজে গ্যারান্টি দিতে পারবো না, আরেকজনের গ্যারান্টি আমি কেমনে দিব বলেন? অতএব কে কি করবে সেটা আমার দেশের মানুষের ব্যাপার। আমার দেশের মানুষ যদি চুরি করে, আমার দেশের টাকা চুরি করবে। আমার দেশের মানুষ দুর্নীতি করবে, শেখ হাসিনা চুরি করবে, আমার দেশের টাকা চুরি করবে। তার রাজনীতি করার জন্য টাকার দরকার আছে। কখন ক্ষমতা থেকে চলে যাবে, শেখ রেহানার লন্ডনে বসে টাকা খেতে হবে, শেখ রেহানার টাকার দরকার আছে, চুরি করুক, কোনো সমস্যা নাই। আমার দেশের টাকা চুরি করবে আমার দেশের নেত্রী, কোনো সমস্যা নাই। কিন্তু ভারত এখানে এসে নাক গলাবে, ভারত এখানে কে নির্বাচনে জিতবে, কোন নির্বাচন, আপনি মনে করছেন যে ভারত আমাদেরকে মানে সব সময় সুবিধা দিয়ে এসে ৭১ সালের কথা অনেকবার বলা হয়েছে, অনেকভাবে আপনারা জানেন তারা কেন আমাদেরকে, গোলাম রাব্বানি আজকেও বলেছে যে যখন কিনা পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, সেখানে কি এজিএম ওসমানীকে আনা যেত না, মাওলানা ভাসানীকে আনা যেত না, তাজউদ্দিন আহমেদকে আনা যেত না, জিয়াউর রহমানের কথা বাদই দিলাম, একজন সেক্টর কমান্ডারকে আনা যেত না? আনে নাই। কারণ কি? কারণ তারা এই যে আজকে বলছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, এই কথাটা বলার জন্যই তারা সেই সময় তারা পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ লিখে নিয়েছে। শেখ মুজিবুর রহমান হাজার চেষ্টা করতে করতে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত তারা বাংলাদেশে ছিল। যা ছিল বাংলাদেশের কল কারখানা, পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র, কামান, গোলা বারুদ সব কিছু চুরি করেছে। সেই সময় বিদেশে যেসব দাতা সংস্থারা আমাদের সহায়তা করেছে, সেই টাকাগুলি, সেই চালগুলো, সেই কম্বলগুলো পর্যন্ত এই ভারতীয় রাজাকাররা, এই ভারতীয় যে সেনাবাহিনী তারা চুরি করেছে। জহির রায়হানকে খুন করেছে। আপনার মেজর জলিল বাংলাদেশে মরতে পারে নাই, তাকে ধরেছে, তার বিরুদ্ধে আপনার কোর্ট মার্শাল হয়েছে, থাকতে পারে নাই কেউ। শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথেই ভারত জড়িত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথেই ভারত জড়িত। তারা কোনোদিনও আমাদের ভালো চায় নাই। দেখেন ওই দেশের মুসলমানদের অবস্থা দেখেন, তারা এনআরসি করছে, সেই মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাবে। সব কিছু বাদ দেন, মোদি আসছে, কোনো সমস্যা নেই, আসেন, তিস্তার পানিটা দেন, বলেন যে আর কোনো দিন সীমান্তে মানুষ মারা যাবে না, কোনো কিছু বলবেন না, কিন্তু সব কিছু নিবেন, আমাদের কিছু দিবেন না। অতএব আমাদের দেশের মানুষ দেখতে মানে এখন বুঝতে শিখেছে যে ভারত আমাদের শত্রু। আমার খুব শ্রদ্ধেয় একজন সাংবাদিক নুরুল কবির, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ যে ভারত আমাদের শত্রু এটা বুঝতে শিখেছে, এটাই যথেষ্ট। অতএব এটা একটা সুযোগ। আপনি মুসলমান হিসেবে বেহেশতে যাইতে চান, বেহেশতে যাইতে চান, এর চাইতে বেহেশতে যাওয়ার সুযোগ আর পৃথিবীতে পাবেন না। জীবন চলে যাবে, আর্থিক ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সামাজিকভাবে ক্ষতি হবে, জেল খাটবেন, কি হয়েছে? বিএনপির নেতারা সারা জীবন বেঁচে থাকবে? আজকে যদি বিএনপি যদি রাস্তায় নেমে আসতো, বাংলাদেশের এই ছোটোখাটো ইসলামিক দল আর ছোটোখাটো সংগঠন, এদের সাথে বিএনপি যদি বলতো যে আমরা আছি, মোদি আসতে পারবে না, কিন্তু করবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই ভারতকে ধরে ক্ষমতায় যেতে হবে, ওই স্বপ্ন কিন্তু বিএনপিও দেখছে। যে কারণে তারা প্রকাশ্যে এখন কোনো আন্দোলন করে না, প্রকাশ্যে প্রতিবাদ করছে না। এইসব আমাদের দেশের মানুষকে বোকা বানানো যাবে না। বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারপরে ভারতের পক্ষ হয়ে কথা বলবে, অন্য কেউ মেনে নিলেও আমি ইলিয়াস অন্তত মেনে নিব না। আমি ইলিয়াস আজকে যেভাবে কথা বলছি, ওই দিন ঠিক একইভাবে কথা বলবো, সেটা যেই ক্ষমতায় থাকুক। আমার বাংলাদেশের শেখ হাসিনা, খালেদা জিয়া, কাউকে নিয়ে কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে ভারত। এটা একটা স্বাধীন দেশ, এই দেশের স্বাধীনতা ঠিক যেভাবে ৭১ সালে বাংলাদেশের মানুষ ছিনিয়ে এনেছিল, সেইভাবেই থাকতে হবে। আমরা ভারতের করদ রাজ্য হওয়ার জন্য বাংলাদেশের স্বাধীন করি নাই। আপনারা যারা এতক্ষণ লাইভ দেখলেন, লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আশা করছি প্রতিদিন আপনাদের সাথে কথা হবে। কথা একটাই, মোদিকে ঠেকাতে হবে, মোদির বিরুদ্ধে প্রতিবাদ হবে। মোদির যেসব অবৈধ সন্তানেরা আমাদের দেশের প্রশাসনের সর্বোচ্চ শেষ
শেষ সীমানার পথগুলোতে বসে আছে, তারা আপনাদেরকে নানানভাবে জুজুর ভয় ভয় দেখানোর চেষ্টা করবে। এসব ভয়ে কাবু হওয়ার কোনো দরকার নাই। তাদেরকে বুঝাতে হবে বাংলাদেশের মানুষ মোদির পূজা করে না। তোমরা মোদির পূজা করতে পারো, একদিন জবাব দিতে হবে। গোলাম রাব্বানি যেভাবে বুঝতে শিখেছে, আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগ, প্রতিটা ছাত্রলীগ তারা বুঝতে শিখবে যে এই দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এইভাবে চলতে দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।